দেখবে কাকুলি ফ্ল্যাশ অন করুন, ফ্ল্যাশ অন করুন, স্লোগান হবে ইনকলাব ইনকলাব। চুপচাপ চুপচাপ, এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই বিভাজনের সরকার, এই চাকরি চোরের সরকার, এই মিড ডে মিল চোরের সরকার, এই আদিবাসীদের যে অধিকার হরণের সরকার, এই দলিতদের অধিকার হরণের সরকার, এই মুসলিমদের অধিকার হরণের সরকার, একটাও ভোট হবে না ওদেরকে, তাই তো? এইটা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে। আপনারা বসুন, আপনারা বসুন, কয়েকটা কথা বলবো। কারো অসুবিধা হচ্ছে না তো ভাই? ভাই এবার বসে যান, যে যেখানে বসেছিলেন বসে যান। এই ভিডিওটা যাবে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও যাবে, এই ভিডিওটা মমতা ব্যানার্জির কাছেও যাবে। যারা পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছে তাদের কাছেও যাবে, যেটা পশ্চিম বাংলার সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা। এখানে রুজি রুটি নিয়ে লড়াই হবে, এখানে রুজি রুটি যাতে পাই তার লড়াই হবে, এখানে শিক্ষা আন্দোলনের লড়াই হবে, এখানে স্বাস্থ্যের বিপ্লব হবে, এখানে ধর্ম দিয়ে, বর্ণ দিয়ে, জাত দিয়ে কোনো ভেদাভেদ করা যাবে না। এটাই পশ্চিম বাংলা, কাজী নজরুলের বাংলা, এই পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই পশ্চিম বাংলা বিনয়ী বাদলের বাংলা, এই পশ্চিম বাংলা ফুরফুরার পীর আবু বকরের বাংলা, এই বাংলা তাপস ব্যানার্জির বাংলা, এই বাংলা নওশাদ সিদ্দিকের বাংলা, এই বাংলা লক্ষ্মীকান্ত হাজরার বাংলা। এই বাংলায় কোনো বিভাজন চলবে না, এই বার্তা আমরা এখান থেকে দিতে চাই। শুধু আমাদেরকে বিভাজনের রাজনীতি বলবেন আর মমতা ব্যানার্জির সাথে বিধানসভার মধ্যে বসে চা খাবেন, শুভেন্দু বাবু এটা আমরা হতে দেব না। আপনি বিধানসভার মধ্যে বসে চা খেতে পারেন, আমাদের কোনো অভিযোগ নেই। আমরাও বুথের স্তরে যে যার যে দল যে ধর্ম দেখার দরকার নেই, আমরাও বুথে বসে আমরা ভাই ভাই যার যে রাজনৈতিক পরিচয় আছে থাকবে, দিনের শেষে আমরা মানুষ, আমরাও একসাথে বসে চা খাবো। আপনারা যতই চেষ্টা করুন না কেন, সিএ নাম দিয়ে ভয় দেখান না কেন, এই অমুক এসে যাবে এর নামে ভয় দেখিয়ে বিভাজনের চেষ্টা করবেন, সেটা আমরা বলুন, জোরে বলুন, হতে দেব না। এই বাংলা, এই দেশ, এই গড়তে গিয়ে আমাদের পূর্বপুরুষেরা একদিকে বিনয়ী বাদল দীনেশ, একদিকে বিনয়ী বাদল থেকে শুরু করে, একদিকে আপনার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের থেকে শুরু করে, আশফাকুল্লাহ থেকে শুরু করে, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা, নেতাজি, গান্ধীজি, ফুরফুরার পীর আবু বকর থেকে শুরু করে, অনেকে তাদের জীবনকে উৎসর্গ করেছে, অনেকের বিবেক বুদ্ধিকে তারা দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। আজকে স্বাধীন দেশ পেয়েছি, আমার অধিকার সেখানে লিপিবদ্ধ আছে, আমি আমার অধিকার পাচ্ছি না। আমি দলিত, আমার অধিকার আমি পাচ্ছি না। আমি আদিবাসী, আমার অধিকার আমি পাচ্ছি না। আমি মুসলিম, আমি আমার অধিকার পাচ্ছি না। আর আমাদেরকে ধর্মের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদেরকে জাতের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদেরকে বর্ণের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ হতে দেওয়া যাবে না। আমি দলিত, আমার যে স্বাভাবিক অধিকার আছে সেটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমি আদিবাসী, জল জমি জঙ্গলের উপরে যে অধিকার আছে আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমি মুসলিম, আমার যে সাংবিধানিক অধিকার আছে আমাকে বুঝিয়ে দেওয়া হোক। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনারা জানেন, অনেকে জানেন বা অনেকে জানেন না, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, একটা এমপির কাজ কি একটু জানবেন ভাই? জানার ইচ্ছা আছে তো নাকি? নালে ডুমুর ফুল হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটের সময় মামা, কাকা, জ্যাঠা, মাসি, পিসি যেখানে হাত দিতে বলবে সেখানে হাত দিয়ে নমস্কার করবে, সেখানে হাত দিয়ে দোয়া চাইবে। আর ভোটটা যখন মিটে যায়, এই এমপির কাছে যখন আপনার আমার সন্তানের জন্য, আপনার আমার সমস্যার জন্য সমাধানের কথা বলতে যাই, 14 থেকে 15টা চেলা চামান্ডা ছেড়ে রেখেছে, সব স্তর পার হয়ে, তাও এমপির দেখা মেলে না। সই করতে গেলে বলে 2000 1000 দিতে হবে, নালে সই করে দেবে না। ভুল বলছি নাকি ভাই? এটা বন্ধ হতে হবে। আপনারা যদি জুন মাসের 1 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে, আশা করছি আপনারা দেবেন বলেই তো এসে উপস্থিত হয়েছেন তো নাকি ভাই? খামচিহ্নের পক্ষে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, ভোট চাইতে যেমন আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে এসে আমরা ভোট চাইছি, আমাদের এমপির পদপ্রার্থী যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে এসে ভোট চাইছে, আপনারা একবার এমপি করুন। 5 বছর ধরে দুয়ারে এমপি প্রকল্প আমরা পরিচালনা করব।
দুয়ারে যাবে, মানুষকে তার পরিষেবা দিয়ে আসবে। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা ভুলে যাচ্ছি না। একটা এমপির কাজ কি? সর্বপ্রথম কাজ হচ্ছে এই বারাসাত লোকসভার মধ্যে যে 18 লক্ষ 16 লক্ষ মানুষ আছে, এই মানুষের অভাব অভিযোগগুলো কি আগে নোট ডাউন করা, সেটাকে জানা, সেটাকে জেনে কি করবে, পার্লামেন্টের মধ্যে এটাকে তুলবে। ওখানে যে মিনিস্টার আছে, স্পিকার স্যারের মাধ্যমে মিনিস্টারকে জানাবে। মিনিস্টারের কাজ কি হবে? সেই সমস্যাগুলোকে সমাধান করা। একটা এমপি মহাশয়ের কাজ কি? একটা এমপি মহাশয়ের কাজ কি? দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে আমরা পাঠাচ্ছি। আপনারা বলুন, এই বারাসাত লোকসভাতে প্রায় 17 লক্ষ মানুষ আছে, 17 লক্ষের অধিক ভোটার আছে। সব ভোটাররা যদি পার্লামেন্টে গিয়ে বলি আমার এই চাই, আমার এই সমস্যা, আমার স্বাস্থ্যের সমস্যা, হসপিটাল নয়, ডক্টর নয়, নার্স নয়, ঔষধ নয়, শিক্ষক, স্কুল থাকলে শিক্ষক নয়, বা জনসংখ্যার অনুপাতে স্কুল নয়, বা ছাত্রছাত্রীর রেশিওতে শিক্ষক নয়, যে সমস্যাগুলো আমাদের আছে সবাই যদি গিয়ে বলি, কারো শোনার ধৈর্য থাকবে ওখানে? থাকবে না, স্বাভাবিক। তার পরিবর্তে কি 10 লক্ষের লিমিটেশন ছিল, ওই লিমিটেশন বেড়ে বেড়ে আজকে কোথায় এসেছে বলুন তো? কোনো জায়গায় 17 লক্ষ, কোনো জায়গায় 18 লক্ষ, কোনো জায়গায় 14 লক্ষ। এক কথায় এই 14 লক্ষ থেকে 18 লক্ষ যাই বলুন না কেন, এই মানুষের প্রতিনিধি হিসাবে আমরা পার্লামেন্টে একজনকে পাঠাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দল এখানে কন্টেস্ট করছে, বিভিন্ন সিম্বল নিয়ে কন্টেস্ট করছে, নির্দল থেকে কন্টেস্ট করছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে সকলের জনপ্রতিনিধি হয়ে। যে ভোট দেয়নি তারও জনপ্রতিনিধি, যে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি। সেখানে গিয়ে সে এই সমস্যাগুলো তুলে ধরবে, শাসকের কাজ হবে সমাধান করা। দ্বিতীয় হচ্ছে এই দেশের আইনসভা 140 কোটির ঊর্ধ্বে মানুষ, তার মধ্যে 543 জনকে আমরা পাঠাই আইনসভার মধ্যে। এই 543 জন মিলে যে আইনগুলো তৈরি করবে সবটাই আমাদের পক্ষে আসবে, জনগণের পক্ষে আসবে। আদানি আম্বানিদের জন্য আইন তৈরি নয়, গোয়েন্দাদের জন্য আইন তৈরি নয়। আমাদের এলাকার যিনি খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কলকারখানায় কাজ করে, ভ্যান চালক, সবজি বিক্রেতা, কৃষক, মৎস্যজীবী, তার জন্য আইন তৈরি হয়, কোনো কর্পোরেটদের জন্য নয়। এক কথায় নাগরিকের জন্য আইন তৈরি হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি যে আইন তৈরি করছে যারা, তারা এই খেটে খাওয়া মানুষদের স্বার্থের কথা না ভেবে এই আদানি আম্বানি, এই কর্পোরেটদের, এই গোয়েঙ্কাদের জন্য আইন তৈরি করছে। সেই আইনের বিরোধিতা করা হচ্ছে অন্যতম প্রধান কাজ। তাই আগামী দিনে এই কৃষকদের বিরুদ্ধে বিগত বছরে যখন লোকসভা থেকে আইন পাস হয়েছিল, বিল পাস হয়েছিল, তখন এখানকার এমপি মহাশয়কে খুঁজে পাওয়া যায়নি। তাই আমি বলবো এখানকার যারা কৃষক বন্ধুরা আছেন, বারাসাত লোকসভার কৃষক বন্ধুরা আছেন, ঐক্যবদ্ধ হন। বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীদের অপদার্থ বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল। কৃষকদেরকে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো, সেই নীল চাষিদের মতো যে আচরণ করা হতো, ব্রিটিশরা যেভাবে নীল চাষিদেরকে শোষণ করত, আবার নতুন করে শোষণ করার চেষ্টা হওয়ার জন্য যে বিল এসে পাস করিয়েছিল এই শুভেন্দু অধিকারীদের সরকার, এই স্বপন মজুমদারদের সরকার, এই বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে। ওদের বিরুদ্ধে ভোটটা যাবে খাম চিহ্নের পক্ষে। হবে তো নাকি ভাই? আমরা কৃষক, আমরা ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলাম, আর উনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আমার বিরুদ্ধেই বিল পাস করছে। তাহলে এবার উত্তরটা তাকে দিতে হবে তো, জবাবটা দিতে হবে তো ভাই। জবাবটা কিভাবে দেবেন? ভোটের মাধ্যমে। ভুলে যাচ্ছি না এই কাকলিদির দলের লোকেদের কথা। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল, কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে এই ভারত সরকারের বিরুদ্ধে, তারা আনা আইনের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছিল, তখন আমরাও প্রতিবাদকে সমর্থন জানিয়ে কৃষকদের স্বার্থের কথা ভেবে, কৃষি প্রধান রাজ্য, কৃষি প্রধান দেশ, সেই কথা মাথায় রেখে কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা যখন কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন করেছিলাম, এই কাকলিদির
দলের নেতারা রাস্তায় নেবে। যখন ভারত বন্ধ হচ্ছিল বিজেপি শাসিত রাজ্যগুলোতেও সুষ্ঠুভাবে ভারত বন্ধ হলেও এখানে বিজেপির নাকি চরম বিরোধী সরকার তৃণমূল, এই সরকারের আমলে আমাদেরকে ভারত বন্ধ সফল হতে দেয়নি। পক্ষান্তরে কি করেছে? কৃষকদের উপরে আক্রমণ চালিয়েছে, আইএসএফের কর্মীদের উপরে আক্রমণ চালিয়েছিল। তাই কৃষকদের বলবো, কৃষক বন্ধুদের বলবো, ওই দিনকে ভারত বন্ধ যারা সফল হতে দেয়নি সেই তৃণমূলের বিরুদ্ধেও কিন্তু আপনাদের মূল্যবান ভোটটা দিতে হবে এবং খামচিহ্নের পক্ষে আপনাদের ভোটটা যাবে। হবে তো নাকি ভাই? আমরা কাকলিদিকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম কৃষকদের হয়ে কথা বলার জন্য যে ভারতবর্ষের কৃষকদের মাসিক গড়াই বাড়াতে হবে। দুঃখ লাগে পশ্চিমবাংলার কথা। আমি বিধানসভার একজন সদস্য, আমি আমার কথাটা রাজ্যের আইনসভাতে শুধু সীমাবদ্ধ রাখতে চাইছি না, আমার কথাটা দেশের আইনসভার মধ্যে পৌঁছে যাওয়া দরকার। আমি দেখেছি পশ্চিমবাংলার বিধানসভা থেকে আমি মন্ত্রীকে প্রশ্ন করেছি, উত্তর দিতে পারেনি যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই কত। বারবার তারা এড়িয়ে যায়, বারবার তারা বলে 3 গুণ নাকি আয় বৃদ্ধি হয়েছে। কিন্তু ভারত সরকারের দেওয়া একটা তথ্য বলছি, মাত্র মাস গেলে 7,000 টাকা পশ্চিমবাংলার কৃষকরা ইনকাম করে। ভাবতে পেরেছেন? পশ্চিমবাংলায় প্রায় 50% অধিক মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত, আর 70% মানুষ ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে যুক্ত। তাদের মাস গেলে ইনকাম মাত্র কত? 7,000-এর নিচে। কেন এটা বাড়া উচিত? এই বলে বারবার আমি বিধানসভার মধ্যে প্রশ্ন করেছি। ওই প্রশ্ন শুধু রাজ্যের বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না, ওই প্রশ্ন দেশের আইনসভার মধ্যে আমি আনতে চাইছি। সেই জন্য আমরা আমাদের মধ্য থেকে তাপস ব্যানার্জিকে পার্লামেন্টে পাঠিয়ে কৃষকদের হয়ে বলিষ্ঠ কণ্ঠে বলার জন্য, এই দানবীয় যে বিল সেটাকে প্রত্যাহারের জন্য একা হলেও বলিষ্ঠ কণ্ঠে যাতে বলতে পারে তার জন্য আপনাদের কাছে আমরা চাইছি তাপস ব্যানার্জির হাতকে শক্ত করুন। আগামী জুন মাসের 1 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে তাপস বাবুকে পার্লামেন্টে পাঠান। কৃষকদের হয়ে আওয়াজ তুলবে, শ্রমজীবী মানুষের কথা বলবে, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির কথা বলবে, সাথে সাথে আমরা যারা ডে লেবার আমাদেরও মিনিমাম ওয়েজেসটা যাতে বৃদ্ধি পায় তার হয়েও আওয়াজ তুলবে। হবে তো নাকি ভাই? আপনারা অবাক হবেন, মেঘালয়ে চলে যান, মাস গেলে কৃষকরা 29 থেকে 30 হাজার টাকা ইনকাম করে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের রাজ্যে দেখুন কৃষকরা মাস গেলে মাত্র 7,000-এর নিচে ইনকাম করে। এই সমস্যা সমাধান করতে হবে না ভাই? হবে তো নাকি বলেন? তো এর জন্য বলার লোক থাকে তো, দরকার তো। পশ্চিমবাংলার বিধানসভাতে 294টা সিট আছে, একজন মারা গিয়েছেন, ওই সিটে উপনির্বাচন এখনো হয়নি মানিকতলাতে। জানি না কোন লক্ষ্যে মানিকতলাতে এখনো উপনির্বাচন হচ্ছে না। বাকি 293টা আছে। বাকি 293-এর মধ্যে একটা সংযুক্ত মোর্চা তথা আইএসএফের পক্ষ থেকে আছে, বাকিটা বিজেমূল আছে। এই এক বান্দাই কিন্তু বাকি 292-এর উপরে ভারী পড়ে যাচ্ছে। আপনাদের দোয়া আশীর্বাদ সমর্থন আছে বলে আমরা যদি পার্লামেন্টে পাঠাতে পারি, আমাদের মধ্যে থেকে 543-এর মধ্যে 1 টাকা যদি আমরা পাঠাতে পারি, এই একটাই কিন্তু শাসকের ঘুমকে কেড়ে নেবে, মানুষের হয়ে কথা বলবে। আপনারা ভাবুন কেন আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি? আমার বিরুদ্ধে কোনো বিল পাস হলে তার বিরোধিতা করা, আমার পক্ষে কোনো বিল আসলে আরো ভালোভাবে যদি আমার পক্ষে অর্থাৎ জনগণের পক্ষে আসে তার জন্য গাইড করা। আর একটা কি, এমন ইউনিক বুদ্ধি শাসকের নাই, মানুষের থাকতে পারে। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নাই, শাসকের নাই, কিন্তু আমাদের কাছে আছে। আমরা পার্লামেন্টের মধ্যে গিয়ে কী করব? শাসক যেই থাকুক না কেন তাকে আমরা তাপসদার মাধ্যমে বলবো এই 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 জিনিসগুলো করুন, বাংলা সহ দেশের মানুষ আর্থসামাজিকভাবে তারা এগিয়ে যাবে, বেকারত্বের সংখ্যা কমবে। আজকে সবকা সাথ সবকা বিকাশ বলে স্লোগান দিলেও এই স্বপন মজুমদারদের দলের লোকেরা, এই সুকান্ত মজুমদাররা সবকা সাথ সবকা বিকাশ বললেও দিনের শেষে আদানিদের সাথ দিচ্ছে, আম্বানিদের বিকাশ করছে, এদেরই সাথ দিচ্ছে, এদেরই বিকাশ হচ্ছে। আমার পাড়ার রাম কাকু, আমার পাড়ার সরস্বতী মা আমার 2014 সালের আগে যতটা না খারাপ অবস্থায় ছিল, এই অপদার্থ বিজেপি সরকারের আমলে এসে তার থেকেও খারাপ অবস্থায় চলে গিয়েছে। বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমার পাশের বাড়ি রহিম চাচা, যা 2014 সালের আগে 2011 সালের আগে যতটা না খারাপ অবস্থায় ছিল, এই মুসলমানকে বাঁচানোর সরকার, এই হিন্দুকে বাঁচানোর সরকার এসে আরো ক্ষতি করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের অবস্থা কোথায় দাম?
আকাশ ছোঁয়া যাচ্ছে। দুটো সরকার শুধু নাটক করতে ব্যস্ত হয়ে গিয়েছে। আমার তো মনে হয় এই দুটো সরকারের যারা চিফ আছে তাদেরকে সার্কাসের একটা করে এই লাঠি ধরিয়ে দিয়ে ছেড়ে দেওয়া দরকার। যান আপনারা সার্কাস করান। কি করছেন আপনারা? মাঝে মধ্যে একজনের চোট হয়ে যাচ্ছে, আর মাঝে একজন তো অসত্য কথা বলার জন্য টেন্ডার নিয়ে নিয়েছে। আপনাকে আমাকে হিন্দু মুসলমানের ভাগ করছে, কিন্তু যাদের চাকরি চুরি গিয়েছে, এই 26,000 চাকরি বাতিল হয়েছে, অনেকের মেধাযুক্ত আছে, তো তার কি জাত দেখতে যাবেন? ভাই তুমি হিন্দু না মুসলমান দেখতে যাবেন কেউ? কিন্তু অপদার্থ সরকার, কেন্দ্র সরকার, আপনার দিল্লির মুখ্যমন্ত্রী জেলে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে। আমি বলছি না আমাদের মুখ্যমন্ত্রীটাকে জেলে দাও, কিন্তু তাদের দুর্নীতি আর আমাদের রাজ্যের দুর্নীতি দেখুন আকাশ পাতাল তফাৎ। আমি বলছি না হাত ধরে হিড়ির করে দিয়ার জেলে নিয়ে যাও, তদন্তটা তো ঠিক করে করা দরকার। লিপস অ্যান্ড বাউন্স অভিষেক ব্যানার্জির কোম্পানি, সেই কোম্পানির অফিসে রেড করতে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি, গিয়ে করছে রেড তো দূরের কথা, ওই অফিসের অভিষেক ব্যানার্জির অফিসের কম্পিউটারে এরা গিয়ে ফাইল ডাউনলোড করিয়ে দিচ্ছে। এটা বুঝতে হবে না? যে দাদারা ভাবছেন, যে দিদিরা ভাবছেন এই আপনার কাকুলি দিদের অত্যাচারে, জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ধরবো, একটু আপনাদের বলে রাখি, এই জোড়া ফুলের অত্যাচারে যারা বড় ফুলকে ভোট দিতে চাইছেন তাদের বলে রাখি, এই তলে তলে এরা বীজেমূল হয়ে গেছে, দুটো ফুলই এক জায়গায় হয়ে গেছে। এরা আপনার বিচার করবে না, এরা বরঞ্চ কে কত লুটতে পারে, পার্সেন্টেজ কে কাকে দিতে পারে, কে কাকে বাঁচাতে পারে, এর হিসাব এরা করছে। তার কারণ হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কম্পিউটারের যে আধিকারিক, ওই কম্পিউটারে যারা ফাইল ডাউনলোড করলো, সেই আধিকারির বিরুদ্ধে অমিত শাহজির দপ্তর কোনো অ্যাকশন নিয়েছে? আমি এখানে অন ক্যামেরা বলছি, কোনো অ্যাকশন নেয়নি। তার মানে কি বকলমে অভিষেক ব্যানার্জির ওই কম্পিউটারে 14টা ফাইল না 15টা ফাইল ডাউনলোড করিয়ে দিয়ে এই যে তদন্তের গতিটাকে ডাইভার্ট করে দিল না, তদন্তের মোড়কে ঘুরিয়ে দিল না? কি ভাই, কি মনে হচ্ছে আপনাদের? তাহলে যে করলো অফিসার, তার বিরুদ্ধে তো বিজেপি সরকারের অ্যাকশন নেওয়া দরকার, অ্যাকশন নেয়নি। দিনের শেষে বিজেমূল। তাই যারা ভাবছেন এই তৃণমূলের তোলাবাজদের হাত থেকে, তৃণমূলের চাকরি চোরেদের হাত থেকে, এই বালুবাবু জেলে গিয়েছে, এদের অন্যায়ের হাত থেকে, এই রেশন চুরির হাত থেকে, জলজমি জঙ্গল যে কেটে সাফ করে দিচ্ছে, ওটাকে বাঁচাবার জন্য যে দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রী নিজের দপ্তর গ্রুপ দিয়ে টাকার মাধ্যমে নাকি চাকরি হয়েছে, এই অভিযোগও আছে। এই সমস্ত হাত থেকে বাঁচার জন্য, এদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মেয়েকে ছেলে সাজিয়ে নাকি না ছেলেকে মেয়ে সাজছে নাকি অরেশন নিয়ে জমি জায়গা বিক্রি করে দিচ্ছে, এর হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দিয়ে এদেরকে সায়স্তা করবেন। যারা ভাবছেন তাদেরকে বলবো আপনারা দিবা স্বপ্ন দেখছেন। কারণ 2021 সালে নির্বাচনের পরে আমি অস্বীকার করব না, সব থেকে বেশি যারা মার খেয়েছে তারা বিজেপির সমর্থক, আর দ্বিতীয় যারা মার খেয়েছে ছোট্ট দল হলো আমরা আইএসএফের সমর্থক। এখানে আমাদের হাসানুজ্জামান ভাই আছে, আমার হাসানুজ্জামান ভাইকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু অধিকারী গিয়ে চা খেলেও হাসানুজ্জামানের কথা ভাবি, হাসানুজ্জামানের পরিবারের কথা ভেবে আমরা চায়ের ডাকে সাড়া দিইনি। যারা ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে সাইজ করব, জব্দ করব বিজেপিকে ভোট দিয়ে, তাদের একটা কথা বলি, বিজেপির কর্মীরাও কিন্তু এই ভোটের পরে অনেক হত্যা হয়েছে, কিন্তু শুভেন্দু বাবু কর্মীদের কথা একবারও ভাবলেন না। মমতা ব্যানার্জি ডেকেছেন চা খেতে, পুরাতন সম্পর্ক আবার মনে জেগে উঠেছে, দিদি ডেকেছে দাদা চুপ করে থাকতে পারে না, চলে গেলেন। আর এইখানে বিজেপির যারা ভোট দিল, যারা ভাবলো তৃণমূলকে জব্দ করবে, যে হাত দিয়ে জব্দ করবে ভাবলো, সে হাত দিয়ে চা খাচ্ছে। আমরা ছোট দল হতে পারি, আমাদের জনসমর্থন কম হতে পারে, স্বল্প বয়সী দল হতে পারি, কিন্তু আমাদের হচ্ছে মূল শক্তি এই চটে বসে থাকা লোকেরা। আমার কর্মীকে তুমি শহীদ করবে, আমার বাচ্চার তুমি বাপকে হারা করবে, আমার মায়ের তুমি স্বামী হারা করবে, আমার বোনের তুমি স্বামী হারা হবে, আমার ভাইয়ের তুমি পরিবারের সদস্যকে শহীদ করে দেবে, আমি তোমার হাতে বসে চা খাবো, ও চা আমরা খাই না। তাই বলবো যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেবেন, একটু দেখুন সুকান্ত বাবু, দিলীপ বাবু, কুণাল বাবু এসি ঘরে বসে কেক কাটছেন, একজন বিজেপি একজন
দুজন বিজেপি, একজন তৃণমূল, ওতে লাভ নাই। আসুন আইএসএফের ছায়া তলে আইএসএফই আইনের মাধ্যমে, পেনের মাধ্যমে এমন খোঁচা দেবে, ভাঙড়ের মুকুটবিহীন বাদশা এখন জেলখানার ভাত খাচ্ছে। আগামী দিনে হবে। এই যারা ওই ছেলেকে মেয়ে সাজিয়ে অপারেশন দিয়ে করেছে, যে অপারেশন দিয়েছে তার সইটা আছে, অন্য কাউকে চিনব না আমরা। আইনের মাধ্যমে ও বেটাকেও আমরা জব্দ করব, এটা মাথায় রাখুন। এখন ভাবছে পুলিশ আছে, প্রশাসন আছে, ফেঁসে গেলে জ্যোতিপ্রিয় বাবুর এখন সুগার বেড়েছে কি কমেছে, মমতা ব্যানার্জির খোঁজ নাই? এই বলেন খোঁজ নাই? আর খোঁজ নেয় না। জ্যোতিপ্রিয় বাবুর মেয়ে বা পরিবার কেমন কষ্ট আছে, কি দুঃখে আছে, সুখে আছে, কোনো খোঁজ নাই? নাই না। অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, ওদের বাঘ, আমাদের কাছে ছাড় পোকা। বাঘ মানে ছাড় পোকা, জানেন তো? ওই পুলিশ মাইনাস ওরা ছাড় পোকা। পুলিশ নিয়ে তো বাঘ, সিংহ, গরু, ছাগল অনেক কিছু বলে ফেলছে। আসো না, পুলিশ ছাড়া জনগণ কার পাশে কত আছে দেখি, মারামারি করবো নি, শুধু গুনে নেওয়া হবে কার কটা আছে। ওই কি বলে, অনুব্রত বাবুই দাঁড়িয়ে যাবে, ওনার মেয়েটাও সাইড দিয়ে পালাবে, বলে বাবা তোমার কাছে থাকবো না, তোমার দলে লোক নেই। তো কথা হচ্ছে, আসুন আইএসএফের ছায়া তলে। আইএসএফ প্রত্যেকটাকে ন্যায় করবে। আমাদের কর্মীকে শহীদ করেছে, আমরা আইনি লড়াই যেমন লড়ছি, আমরাও আমার মাকে, আমার বোনের পড়াশোনার দায়িত্ব আইএসএফ কাঁধে তুলে নিয়ে, আমার যারা বোনেরা আছে জিজ্ঞাসা করতে পারেন, এখানে এসেছে যে পড়াশোনার দায়িত্ব আমরা নিয়ে চালাচ্ছি। তাই এখানে দাঁড়িয়ে একটা কথা বলবো, এখানে বামপন্থী বন্ধুরা আমার কথার সাথে নাও সহমত হচ্ছে, বলছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ও স্লোগান বন্ধ করতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে কে বাঁচবে আর কে মরবে? ও বুথে বসে থাকা, এই চটে বসে থাকা লোকেরা লড়াই 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 করবে। এ মরবে, এ মারবে, এ কবরে যাবে, এ শ্মশানে যাবে। আর আমি নেতা, আমি বড় বড় ভাষণবাজি করব, আর সুকান্ত বাবুর সাথে, পার্থবাবুর সাথে চা খাবো, এটা হতে যাওয়া যাবে না। ওই জন্য আমার উপরে রাগ, আমি চাই না ভাই আমার নতুন করে আমার হাসানুজ্জামান ভাইয়ের মতো কেউ শহীদ হোক। আমি চাই না আমার বোনটা বাপ হারা হোক, আমি চাই না আমার মাটা স্বামী হারা হোক। সেজন্য অনুরোধ করব, যেদিন দেখবেন মোহাম্মদ সেলিম সাহেব রাস্তায় নেবে, প্রথম সারিতে বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সুজন চক্রবর্তী মহাশয় যেদিন বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। অভিষেক ব্যানার্জি বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মমতা ব্যানার্জি বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। অধীর বাবু বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর শুভেন্দু বাবু বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সেই দিন আমরা কি করব? বড় নেতাদেরকে আগিয়ে যাবো। এতদিন আমরা মার খেয়েছি 75 বছর ধরে, তোমরা একটু মার খাও, আমরা একটু তালি বাজাবো। সেই দিন বলবো, এর আগে তোমরা যাও নিজেরা গিয়ে লড়াই করো। ও তুমি শুভেন্দু বাবু মমতা দিদির সাথে চা খাবে, আর বুথে বলছো কি লড়াই কর, আমি আছি। ও হতে দেবো না, আমরা হতে দেওয়া যাবে ভাই? 75 বছর ধরে 1952 সাল থেকে আমরা ভোট দিয়ে ওর দাদুকে নেতা বানিয়েছি, ওর বাবাকে এমপি বানিয়েছিলাম, এখন ওকে এমপি করতে হবে। আর আমরা যারা ভোট দিলাম, আমার দাদু ওর হয়ে লাঠিয়ালগিরি করেছিল, আমার দাদু উনার হয়ে মারামারি করেছিল, আমার দাদু উনার হয়ে মরেছিল, আমার বাবা ওনার ছেলের হয়ে লড়াই করছে, আমার বাবা ওনার ছেলের হয়ে ধ্বংস হয়েছে। আমাকে বলছে এখন উনার হয়ে করতে হবে, না করলে তুমি সাম্প্রদায়িক না, তুমি যা ইচ্ছা বলো, আর হবে না। আমার দাদুরা সাদাসিধে ছিল, আমার দাদুরা সরল ছিল। আমার দাদুকে দিয়ে গাছে উঠিয়ে তুমি পাখি পেড়িয়ে নিয়েছো। আমার দাদু গাছে উঠতে গিয়ে, পাখি পাড়তে গিয়ে পড়ে হাত পা ভেঙেছে, মারা গিয়েছে। বছরে একটা দিন এসে অমুক অমর রহে বলে মালা দিয়ে কেটে পড়েছো। আমার বাবা সাদাসিধে ছিল, আমার বাবাকে গাছে তুলিয়েছো, পাখি পাড়িয়েছো, আমার বাবারও ক্ষতি হয়েছে, আমার বাবা মারা গিয়েছে গাছ থেকে পড়ে, হাত পা ভেঙেছে, তুমি আমার বাবার খোঁজ নিওনি। বছরে একটা দিন এসে অমুক অমর রহে বলে তুমি মালা পরিয়েছো, আর হতে দেওয়া যাবে না। আমার হাতে এখন অ্যান্ড্রয়েড সেট এসে গিয়েছে, আমি চালাক বলছি না, কিন্তু এই মোবাইল আমাকে কিছুটা হলেও চালাক বানিয়ে দিয়েছে। আমি দেখছি আমার দাদু শুধু জেলে গিয়েছে, আমার দাদু জেল বাড়ি করেছে, আমার বাবা জেল আর বাড়ি করেছে, আমাকেও জেল আর বাড়ি করতে চাইছেও হবে না। গাছে আমি উঠবো যখন আমি উঠতে জানি, আমার দাদুরা পাখি পড়ে নিয়েছে, তোমার দাদুকে দিয়েছে, ও আর হবে না। আমি গাছে উঠে আমি পাখি পারবো, আমার কাছে রাখবো। হ্যাঁ, ওই জন্যই রাগ হচ্ছে। তুমি আমার দলিত মাকে খুব ভালোবাসছো, আমার দলিত মায়ের ছেলেটা যেটা চাকরি করবে, যা কোটা আছে, ওখানে কেন মুসলিম চাকরি করবে?
ও মুসলিম বলে কি চুপ করে যেতে হবে নাকি আমাকে? অন্যায়কে অন্যায় বলতে হবে। আমার আদিবাসী সমাজের মা বাপেরা কষ্ট করে উপার্জন করে তাদের ছেলে মেয়েকে পড়িয়েছে, যে চাকরির কোটা আছে, ওখানে কেন উচ্চবর্ণের লোকেরা চাকরি করবে? ও উচ্চবর্ণ বলে কি চুপ করে যেতে হবে নাকি? তাপসবাবু তো উচ্চবর্ণের লোক, তো চুপ করে যেতে হবে নাকি? না, লড়াইটা ওখানেই, আমাদের সংগ্রামটা ওখানেই। এতদিন তুমি দলিত আদিবাসী মুসলমানের মধ্যে ভাগ করে রেখেছো, আমাদের মধ্যে লড়াই লাগিয়েছো, বিভাজন করেছো, আর চাকরিটা তোমরা লুটে নিয়েছো। আর হবে না। এবার লক্ষ্মীকান্ত হাসদা গাছে উঠবে, পাখি পেড়ে নিজের জন্য নিয়ে আসবে। বিশ্বজিৎ মাইতি গাছে উঠবে, নিজের জন্য পাখি পেড়ে নিয়ে আসবে। নওশাদ সিদ্দিকী গাছে উঠবে, নিজের জন্য পাখি পেড়ে নিয়ে আসবে। তাপসবাবু গাছে উঠবে, নিজের জন্য পাখি পাড়বে। তবে আমরা হাত ছেড়ে দেওয়ার পক্ষে নয় ভাই, আমরা হাতকে ধরার পক্ষে। তুমি যদি মনে করো আবার আমার দাদুদের মতো সরল সহজ পেয়ে আমাদের বোকা বানাবে, ও দিন গুজার গিয়ে। হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে, তোমরা দিনের শেষে এক জায়গায় বসে চা খাচ্ছ আর আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিচ্ছ, ও আর হতে দেওয়া যাবে না। আমরা তোমাকে গাছে না উঠতে পারলেও গাছে ওঠা শিখিয়ে দেব, বুঝতে পারছেন না? গাছে ওঠা শিখিয়ে দেব। গাছে উঠবেন, তলায় আমরা দাঁড়িয়ে থাকবো। পাখি পাড়তে যদি পড়ে যান আমরা ক্যাচ নিয়ে নেবো, ছেড়ে দেবো না। কিন্তু আপনার পাখি আপনাকে উঠে পারতে হবে, আপনার জন্য আমি আর পাখি পেড়ে আনতে পারবো না, বুঝতে পারছেন না? আর যদি আমাকে আপনার জন্য পাখি পারতে হয়, দুটো পাখি থাকলে একটা আমি নেব আর একটা আপনাকে দেব, দুটোই আপনাকে দেব না। অনেকের রাগ হচ্ছে, বলছে ভালোই তো চলছিল, তিনটে দেবে দুটো দেবে ভিক্ষা দিচ্ছিল, সহ্য হয়নি। আমরা বলেছিলাম কি, আসুন এগিয়ে আসি, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি, আমরা বিজেপি আর তৃণমূলকে না 42টা সিটে 42টাতে কোণঠাসা করে দেবো। বাংলা থেকে একটা সিট পেত না। যে পরিস্থিতি আমরা তৈরি করেছিলাম 2.5 বছর ধরে, যে লড়াইটা দিয়েছিলাম এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে, চোপড়াতে যখন আদিবাসী মায়েদের উপর অত্যাচার হয়েছিল, বাপেদের উপর অত্যাচার হয়েছিল, কোনো পন্থী মানুষকে সেখানে খুঁজে পাওয়া যায়নি, আইএসএফ পৌঁছে গিয়েছিল। যে ভয়ঙ্কর রাস্তা, চা বাগানের মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম, আমাকে তো ভয় লাগছিল রীতিমতো। পুরো পাকা রাস্তা, ঢালাই রাস্তা কিছুই নয়, মাঠের ওপর দিয়ে ওই কাদামাটির রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, বসে যাচ্ছি, ওই অবস্থায় নিয়ে যাচ্ছি। গিয়ে দেখি প্রায় 3 কিলোমিটার মাঠের মধ্যে গিয়েছি, দেখি 50 ঘর মতো আমার আদিবাসী সমাজের মায়েরা আছে, ঘর ভেঙে জ্বালিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, বাচ্চাদের বই খাতা ছিনিয়ে পালিয়েছে। যেই মায়েরা রান্না করতে বসেছিল, হাঁড়িতে লাঠি মেরে এই কাকুলি দিদির দলের লোকেরা হাঁড়িতে লাঠি মেরে ভাত ফেলে দিয়েছে। যে 1 বস্তা হাফ বস্তা চাল ছিল, কিছু আলু ছিল, তুলে নিয়ে চলে গিয়েছে। কিছু পয়সা জমিয়েছিল, যে ভাঁড় হয় ভাঁড়ে রেখেছিল, সেসব নিয়ে চলে গিয়েছে, কিছুই নাই। 2 দিন খেতে পায়নি তারা। তাদের কোলে বাচ্চা আছে, আমরা সকলেই জানি আমার বাচ্চা, যা মায়েদের কোলের বাচ্চারা তারা কি করে, তাদের তো অত টাকা নয়, মায়ের স্তন থেকে তারা দুধ পান করে। মায়ের খাবার নাই তো বাচ্চা কিভাবে খাবে? সে ভয়ঙ্কর পরিস্থিতি। আমি পৌঁছে গিয়েছিলাম সেখানে। আমি সেখানে বসে, আমার ভালোবাসার কিছু লোক ছিল, তাদেরকে বললাম বাজারে যাও। এখান থেকে বাজার কত কিলোমিটার? বলছে 10-15 কিলোমিটার। বলছি বাজারে যাও, যতক্ষণ না পর্যন্ত রান্না করে এরা খাচ্ছে আমি এখান থেকে যাব না। এর মধ্যে ওখানকার যিনারা আধিকারিকরা ছিল বলছে সাহেব এটা একটু গরম জায়গা, সন্ধ্যে হয়ে আসছে, একটু আপনি তাড়াতাড়ি করুন। আমি বলেছিলাম সেই সাহেবকে, সাহেব শুনুন, আমার মা না খেতে পেয়ে এখানে বসে আছে 2 দিন ধরে, আমার মায়ের চুলোটা জ্বলেনি, তখন আপনারা দেখতে পাননি। সাহেবকে যদি এতই ভালোবেসে থাকেন, সাহেবের মা আজকে অত্যাচারিত হয়েছে, সাহেবের বোন আজকে অত্যাচারিত হয়েছে, সাহেবের ভাই আজকে অত্যাচারিত হয়েছে, এদের আগে আমি খাবার ব্যবস্থা করব। তাতে যদি 2 ঘা মার খেতে হয় মার খাবো, আমার আদিবাসী মা বোনকে খাইয়ে তারপর এখান থেকে বিদায় নেব। আমরা লাগাতার 15 দিনের অধিক আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করেছিলাম। তারপরে তারা স্বাভাবিক হয়েছিল, তারা খেয়েছিল। কিন্তু প্রশ্ন এখানে, এরা খেতে পাচ্ছে না, আমাকে ধর্মের রাজনীতি করতে বলছে, পারবো আমি? এরা অত্যাচারিত হচ্ছে, আমাকে বলছে তুমি মুসলিম মুসলিম করো, আমার দ্বারাই হবে না। যে অত্যাচারী, যে বঞ্চিত, তার হয়ে কথা বলবো। আজকে বিদ্যুৎ মণ্ডল আমার দলিত ভাই একজন, তাকে হত্যা করা হলো, তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম, তার হয়ে বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছে। এই লড়াই আমাদের চলছে। সমস্যাটা কোথায় জানেন? আমি যখন দলিতদের হয়ে কথা বলছি, চোপড়াতে চলে যাচ্ছি,
তপনে চলে যাচ্ছে, আমার রুমাওয়ার আদিবাসী বোনের উপর অত্যাচার হচ্ছে কেন? পুরুলিয়াতে চলে যাচ্ছি, দেউচাপাতে মিলে চলে যাচ্ছি, ডুয়ার্সে আমার ভাইদের উপর, চা শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, মিনিমাম ওয়েজেস তারা পাচ্ছে না কেন? যখন এ কথা বলছি তখনই নওশাদ সিদ্দিকী আর সাথে সাথে যে কথা বলছি, হিন্দু মা বোনেদের বাপ ভাইয়েরা যে তাদের পূর্বপুরুষেরা ধর্মের নামে, মন্দিরের নামে, দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি, সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য সেবায়েত থাকে। দুঃখের বিষয়, এই কাকলি দিদির আমলে, এই মমতা ব্যানার্জির আমলে, এই অভিষেক ব্যানার্জির আমলে, এই অভিষেক ব্যানার্জিদের আমলে আমরা কি দেখছি? ওই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় সেটাও হস্তান্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রি হয়ে যাচ্ছে। তাই আমরা আওয়াজ তুলছি যখন নওশাদ সিদ্দিকী যে দেবত্ব সম্পত্তিও ফিরাতে হবে, আমাদেরকে যদি সুযোগ দেয় আমরা ক্ষমতায় এসে যেখানে যেখানে দেবত্ব সম্পত্তি চুরি হয়েছে সবটাই ফিরিয়ে এই দেবদেবীর নামে, মন্দিরের নামে আবার ফিরিয়ে দেব। যখনই এটা আমরা বলছি তখনই আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি, দাড়ি টুপিওয়ালাদের দল হয়ে যাচ্ছি, দাড়ি টুপিওয়ালাদের দল হয়ে যাচ্ছি। আমি যখন আনিসের বাড়ি চলে যাচ্ছি, ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি, মুসলমানদের চাকরি নয়, শিক্ষা নয়, কর্মসংস্থান নয়, স্বাস্থ্যের মান তলানিতে চলে গিয়েছে, তখনই আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে বলছি, বিগত দিনে বলেছি, আমি ওপেন বলছি, আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো, প্রকাশ্যে নেবো। কেউ ব্যবস্থা করতে বলুন তো তৃণমূলের বন্ধুদেরকে। দেখুন মমতা ব্যানার্জি কিন্তু প্রচন্ড চালাক, উনি কেস খাওয়ার ভয়ে না, উনি কিন্তু বলছে বিজেপির দালাল। আর আমি বারবার বলছি, কবে কোথায় কত টাকা নিয়েছে মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে একবার বলে দেখাক। আমি এখান থেকে বলছি। আর চারানার নেতারা আছে হই 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 করছে, আরে তোদের নেত্রীকে দেখতে বলুন একবার, আপনাদের নেত্রীকেও দেখতে বলুন, আপনারা বলবেন আপনাদের নেত্রীকে বলতে বলুন নওশাদ সিদ্দিকী কত টাকা নিয়েছে, এই ফিগারটা 10, 50, 100, 200, 1000 কোটি। শুধু মমতা ব্যানার্জিকে বলতে বলুন কত সাহস আছে দেখবো। তাকে যদি আইনের নোটিশ খাই গিয়ে যদি না জামিন নিয়ে পারি, আমি রাজনীতিটাই ছেড়ে দেবো। সে মমতা ব্যানার্জি তো কি হয়েছে? এই ক্যানিং পূর্বের একটা বাঘ না, জীবনে কোর্টে ওঠেনি, নওশাদের সাথে লেগেছিল। জিজ্ঞাসা করে নেবেন কোর্টে বসিয়ে কি করেছি আমি। নওশাদ সিদ্দিকী আইএসএফ বলছি, মমতা ব্যানার্জির সাহস থাকলে, অভিষেক ব্যানার্জির সাহস থাকলে, এই কাকলিদির সাহস থাকলে, আর কি আছে বলো না? চারানা নেতাদের নাম নিলে হবে না, ওরা হাইলাইট হয়ে যাবে। এই নারায়ণ গোস্বামীর সাহস থাকলে বলুক কত টাকা নওশাদ সিদ্দিকী নিয়েছে, শুধু এতটুকু বলতে বলবেন, বলে এতটুকু বল, আমি একটা ভিডিও করছি। এই চারানা নেতাদের পাত্তা দিনি, ওরাই আগামী দিনে জেল খাটলে ওদের ওদের বড় নেতাদের পাশে দল দাঁড়ায় না, আর এরা এর দিন আনে দিন খায়। এদের তাহলে কে জামিন করাবে? তখন আমাদেরই কাছে ওর পরিবারের লোক আসবে, ভাইজান ওই অমুক লোক, আমার অমুক স্বামী জেলে আছে, একটু জামিনের ব্যবস্থা করে দিন না, আমাদেরই টাকা যাবে লাস্টে আবার। হয়েছে তো, আমরা প্রেসিডেন্সি জেলে কতদিন ছিলাম? 42 দিন ছিলাম, 80 দিন আমাদের ভাইরা ছিল। কি হচ্ছে ওখানে গিয়ে দেখেছে কি? আরে তৃণমূলের হয়ে লড়াই করেছে, মারামারি করেছে, তারা এখন জেল খাচ্ছে, টাকা নেই, জামিন হয়নি। আমাদের সাথে ফ্যামিলির লোককে যোগাযোগ করতে বলেছি, আমরা জামিন করিয়ে দিয়েছি। ও তৃণমূল করাতে কি হচ্ছে? ও তো মানুষ। শুধু একটা কথা বলেছি, নেতাদের কথা শুনে মারামারিতে জড়িয়ে পড়বে না। অনুরোধ আপনাদেরকে বলবো, কোনো নেতারা যদি বলে, মাইকের আওয়াজ কিন্তু মার্কেটেও যাচ্ছে, আমার তৃণমূলের বন্ধুরা বসে বসে চুপচুপ করে শুনছে ভাইজান কি বলছে। তো ওই আমার তৃণমূলের বন্ধুদের বলবো, আজকের পর থেকে যদি দাদা দিদি এই কি বলে নামটা কি, কাকলি দিদি যদি বলে ওই অমুকের তমুক কর অমুক কর, একটু বলেন কাকলি দি আপনি তো আমাদের এমপি মহাশয়া, বিদায়ী এমপি, আপনি এসে বউনি করুন, আমরা শেষ করবো, দেখবেন কাকলি দি আসবে না। তাহলে জানেন কি, 307 খেয়ে গেলে বিপদ আছে, 302 খেলে বিপদ আছে। কাকে দিয়ে করাবে? ও চটে বসা লোকেরা দিদির হয়ে লড়াই করবে, আর উনি দিদি দিল্লি যাবে, ও হতে দেওয়া যাবে না। আমরা আর লড়াই করবো না, লড়াই বন্ধ করতে হবে, আমাদের তাই চলতে হবে। বসো তুমি বসো। কি বলছি বুঝতে পেরেছেন? মাইকের আওয়াজ তো যাচ্ছে, তাদের উদ্দেশ্যেও বলছি, একবার দেখুন এই দিদি দাদার ছেলে মেয়েরা বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আর যারা লড়াই করছে তাদের ছেলে মেয়েরা বারাসাত কোর্ট আর ঘর করছে। এতদিন তো লড়াই হয়েছে কার জন্য? দাদা দিদির জন্য। এবার লড়াইটা কার জন্য হবে? গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইটা কার জন্য হবে? আপনার জন্য। লড়াইটা কার জন্য হবে? আমার জন্য, আমাদের জন্য। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবো, হবে তো নাকি ভাই? আর একটা কথা, আমাদের জামির দেশে পৌঁছেছে রাকেশ, হ্যাঁ আমাদের একটা যুব লিডার তৈরি করছে, এদিকে আসো। এই আমাদের রাকেশ বেরা আগামী দিনে যোদ্ধা হবে। এই দলিতের ছেলেরা, আদিবাসীর ছেলেরা, মুসলিমদের ছেলেরা
হকের কথা পার্লামেন্টে গিয়ে বলবে। এই জন্য তো ভয় পাচ্ছে শিক্ষিত ছেলেরা রাজনীতিতে এলে ওদের লুটে খাওয়া বন্ধ করে দেবে। প্রশ্ন তুলবে আইনসভার মধ্যে গিয়ে যে তুমি দলিতদের জন্য, আদিবাসীদের জন্য এত হাজার কোটি টাকা বরাদ্দ করেছো, আর সেই টাকাটা না খরচ হয়ে কোথায় গেল জবাব দাও। তুমি মুসলমানদের, মাইনরিটিদের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ করেছো, আর মাইনরিটিদের ডেভেলপমেন্ট হচ্ছে না, টাকাটা কোন ভূতে খাচ্ছে তার জবাব দাও। সেই জন্য ভয় পাচ্ছে। তাই আপনাদের বলবো, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আপনারা ভয় পান নাকি ভাই? এই কে যারা ভয় পান না একটু হাত তুলুন তো। কে ভয় পান? তারপরে আমি বলে দিচ্ছি আপনাদের, ভয় পাওয়ার দরকার নেই। এরা কি করবে খুব বেশি হলে? সন্দেশখালীর বাঘের অবস্থা কি হয়েছে দেখেছেন তো? এখন পিজন ভান থেকে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। দাঁড়াও, এই তো সবে শুরু, সামলে থেকে গুরু। কত মায়ের কোল খালি করেছো তুমি সময়, তোমার নেতৃত্বে এই শুভ হাজরারা কত মায়ের সাথে অপকর্ম করেছো। দাঁড়াও, এই তো চোখের পানি বার হচ্ছে, পানি শেষ হয়ে যাবে। দেশের বিচার ব্যবস্থা, দেশের প্রধানমন্ত্রীকে জেল খাটতে হয়েছে, মুখ্যমন্ত্রীরা জেলে আছে, জেলে মুখ্যমন্ত্রী মরেছে। ওরা তো শিবু উত্তম আর শাহজাহান তো চুনোপুটি। আপনাদের এলাকায় অনেকে আছে এই ধরনের, তাদেরও বলুন তৈরি হতে আগামী দিনের জন্য। অঞ্চল সভাপতি সম্পাদক নামে নাকি অনেকে আছে, তারা লুট করছে। প্রস্তুত থাকুন, আপনাদেরও সময় আসছে, আপনাদেরও সময় আর বেশি নেই। হ্যাঁ, আমরা সৌজন্যতা রাজনীতি করি, মারামারি হানাহানিতে কেউ জড়িয়ে পড়বেন না। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত হলো। একটা শুধু কথা, দিনের শেষে প্রতিবেশী মাথায় রেখে তারা রাজনীতি করবেন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, কুণাল ঘোষ, দিলীপ ঘোষের জন্য নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে বিদায় নিন ভাই, রাস্তা জ্যাম করবেন না। প্রশাসনের বন্ধুরা আছে।